আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী বিশ্বজিৎ মাইতি, বামফ্রন্ট সমর্থিত আইএসএফ হচ্ছে মনোনীত প্রার্থী। আর তৃণমূল কংগ্রেসেরও প্রার্থী আছে, তার সম্পর্কে আমি কি বলবো আমি জানি না কি বলবো। কারণ হচ্ছে তিনি একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই প্রার্থী শুধু শুনে রেখে দিন, সেদিন আমাদের গ্রামে গেছে মরিচাতে, আমাদের একটা পার্টি অফিস আছে রাস্তার উপরে, পার্টি অফিসের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, ওদের কিছু লোক আছে, হঠাৎ কিছুটা পার হয়ে গিয়ে মনে হয়েছে সিপিএমের পার্টি অফিস, আবার ছুটে এসে পার্টি অফিসের ভিতরে ঢুকেছে। আমি ছিলাম না, আমি বাইরে প্রোগ্রামে ছিলাম, আমার কর্মীরা ছিল, যা ঢুকেছে সৌজন্যমূলক একটু হাত মিলিয়ে চলে গেছে। 200 মিটার দূরে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে বলছে আমি চলে আসছিলাম, সিপিএমের লোকেরা আমার হাত ধরে পার্টি অফিসের মধ্যে টেনে নিয়ে গেল। বুঝুন কত বড় লার। আমি অন স্পট মাইকের সামনে অন ক্যামেরা বলছি, কত বড় লায়ার। বলছে দিদি আমাকে একটা ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে পাঠিয়েছে, তার মানে এর আগে যারা ছিল তারা কেউ ফ্রেশ না, উনি ফ্রেশ ক্যান্ডিডেট। কি করবেন আমডাঙ্গার মানুষের জন্যে? ফুরফুরা শরীফকে পশ্চিম বাংলার মুসলমানরা প্রাণ দিয়ে ভালোবাসেন, কিন্তু যখন দেখি ভোটের জন্যে মাথার টুপিটাকে খুলে ফেলে দেয়, ফেজ টুপি পরে ঘুরে বেড়ায়, ভোটের জন্যে যখন হচ্ছে মন্দিরে গিয়ে সাধু বাবার কাছে হচ্ছে মাথায় হাত দিয়ে আসে, আমি যাওয়াটাকে অপরাধ বলছি না, কিন্তু ঐতিহ্য, ফুরফুরার ঐতিহ্যকে ম্লান করে দিচ্ছে, মাটি করে দিচ্ছে। বাধ্য হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজের স্বার্থের জন্য, অর্থ উপার্জনের জন্য, নিজের ইনকাম করবার জন্য রাজনীতি করতে পারেন, কিন্তু গোটা সমাজকে যারা রসাতলে দিচ্ছেন, গোটা সমাজকে যারা রসাতলে দিতে চায়, তাদের প্রতি সমর্থন থাকবে কিনা ভাবতে হবে, একাধিকবার ভাবতে হবে। কিন্তু আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়া ফলো করেন তাহলে দেখবেন আপনার আমার কিছু বলতে হচ্ছে না। ঘরের মধ্যে খেয়ে টেয়ে শুয়ে যদি একটু সোশ্যাল মিডিয়াটা খোলেন তাহলে দেখবেন ওনার কাকা সাহেব কি বলছেন। প্রথম যখন প্রার্থী ঘোষণা হয় আমডাঙ্গায়, ওনার কাকা সাহেব বলেছিলেন আমডাঙ্গার মানুষ যদি, বাকিটা আপনাদের মনে পড়ার কথা, এই ভাষাটা আমি আর মাইকের সামনে উচ্চারণ করব না। বলল আমডাঙ্গার মানুষ যদি, প্রথমে বলল ছাগল হয় তাহলে ওকে যেতে হবে, তারপরে বলল আমডাঙ্গার মানুষ যদি অমানুষ হয় তাহলে ওকে যেতে হবে। তাহলে আমডাঙ্গার মানুষের সম্মান জড়িয়ে আছে এই নির্বাচনে। আপনাদের মনে আছে এই কাসেম সিদ্দিকী সভা করতে গিয়ে বলেছিল নবান্ন কোম্পানির মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সব হচ্ছে চোর 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 চোর, বলেছিল না বলেনি? কথা বলবেন তো, বলেছিল? আচ্ছা বলুন তো কি কাণ্ড ঘটলো? কি, আমি নজরুলদাকে বলছি চোর 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 চোর, নজরুলদা চোর, আর সকালবেলা নজরুলদার সঙ্গে গলা জড়িয়ে বেড়াচ্ছি, তাহলে রাতের মধ্যে একটা ডিল হয়েছে, তাই তো নাকি? নজরুলদা আপনার সঙ্গে আমার একটা ডিল হয়েছে, হয় পয়সা কড়ির ডিল হোক, না হলে সম্পত্তির ডিল হোক, না হলে কিছু একটা ডিল হয়েছে। যে লোকটা মাইকের সামনে দাঁড়িয়ে বলছে নবান্ন কোম্পানির মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সব চোর 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 চোর, যে লোকটা বলছেন তৃণমূল কংগ্রেস এতটাই দুর্নীতিগ্রস্ত, ওদের মারা গেলে ওদের জানাজা পড়ানো যাবে না, ওই লাশটাকে নবান্নে দিয়ে আসতে হবে, বলেছিল না? সেই লোকটা কি ঘটনা ঘটলো, কি চুক্তি হলো, এটাই তো জিজ্ঞাসা করতে হবে কাসেম সিদ্দিককে, যে কি চুক্তি মমতা ব্যানার্জির সঙ্গে তোমার হয়েছে, যে তুমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলে, শুধু না তুমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলে, আর আমডাঙ্গায় এসে বলছে আমি আমডাঙ্গায় থাকবো। আর ওর কাকা কি বলেছে দেখেছেন? বলে ওর খেয়াল রাখবেন ও 2-1টা বিয়ে করে নিতে পারে, একটা না বলছে 2-1টা বিয়ে করে নিতে পারে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আমাদের কথা না, তোয়া সাহেব বলছেন। তাহলে বুঝুন, এরকম একটা মানুষ আমডাঙ্গায় এসে বলছে দিদি আমাকে পাঠিয়েছে, আমডাঙ্গায় 15 বছর কোনো উন্নয়ন হয়নি, আমি উন্নয়ন করতে এসেছি। আর মাননীয় প্রাক্তন, এখনো হয়নি, হ্যাঁ প্রাক্তনই বলি, এমএলএ রফিকার রহমান কি বলছে 15 বছর উন্নয়ন হয়নি, উন্নয়নের জোয়ার বয়ে গেছে আমডাঙ্গায়।
আর তৃণমূলের প্রার্থী বলছে 15 বছর কোনো উন্নয়ন হয়নি, তাই দিদি আমাকে পাঠিয়েছে আমডাঙ্গার উন্নয়ন করবার জন্য, বলছে না? শুনেছেন না? আর এই কথা বলার ফলে কি কাণ্ডটা ঘটলো ওই আমডাঙ্গা মন্দির মাঠে দেখেছেন তো, মারপিট ইত্যাদি ইত্যাদি আপনারা দেখেছেন। কোথায় কিভাবে আমডাঙ্গাকে তৃণমূল কংগ্রেস, তাই আমাদের এই আমডাঙ্গার গর্ব। আমডাঙ্গার বিধায়ক ছিলেন হাসিম আব্দুল হালিম। হাসিম আব্দুল হালিমের সৌজন্যে গোটা পৃথিবীর মানুষ আমডাঙ্গার নাম জেনেছিল। আমরা গোটা বিশ্বের একটা অ্যাসোসিয়েশন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন হাসিম আব্দুল হালিম। কি ঠিক বলছি তো? গোটা পৃথিবীতে মুখ উজ্জ্বল করেছিল। আর এই কাসেম বলছে আমি আমডাঙ্গার নামটা অনেক দূরে নিয়ে যাবো। আরে কোথায় নিয়ে যাবি? বলছে যে যাদের বলার কথা যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, বলছে মমতা ব্যানার্জি যদি বলে, দিদি যদি বলে আমি আগুনের মাঝখানেও ঝাঁপ দেবো। বুঝুন, বুঝুন, আগুনের মাঝখানেও ঝাঁপ দেবো। এইরকম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে আমডাঙ্গাতে। এটা আমডাঙ্গার লজ্জা, আমডাঙ্গার লজ্জা। তাই এই গোটা চত্বরে খড়ু থেকে কুচিয়াপাড়া থেকে গজবন থেকে রামপুর থেকে শুরু করে রায়পুর রবিপুর থেকে শুরু করে এদিকে হচ্ছে পদ্মলাভপুর থেকে শুরু করে আমি আমডাঙ্গা ব্লকের সব গ্রামের নাম আমি বলতে পারি। যে মানুষগুলো আছেন তাদেরকে ভাবতে হবে যে 34 বছর পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার ছিল, গোটা পশ্চিমবাংলার বিধানসভায় একজন বিজেপির এমএলএ কখনো জিততে পারেনি। পশ্চিমবাংলার 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে একটা আসনে বিজেপি কখনো জিততে পারেনি। 98 সালে একবার 2টো এমপি জিতেছিল, কিন্তু তারপরের নির্বাচনে আবার তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছিল। 34 বছরে একবার বাই ইলেকশনে অশোকনগরে বিজেপির একটা এমএলএ জিতেছিল, কিন্তু 1 বছর পরের জেনারেল ইলেকশনে সেই বিজেপির প্রার্থী আর জিততে পারেনি। পশ্চিমবাংলায় বিজেপি খাতা খুলতে পারতো না লাল ঝান্ডার সময়কালে, আর তৃণমূল কংগ্রেসের এই সময়কালে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একাধিকবার বিজেপির সঙ্গে জোট করে নির্বাচন করেছে। শুধু তাই না, দিল্লির নির্বাচন হয়েছে, দিল্লির সরকারের নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে নির্বাচন করেছে। অটল বিহারী বাজপেয়ী বিজেপির নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আর তার সরকারের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি বলেছিল 2006 সালে যে বিজেপিকে আমি ফ্রন্টে এনে লড়াই করব। আজকে বিজেপির ভয় দেখাচ্ছে বিজেপি চলে আসবে। পশ্চিম বাংলায় যদি বিজেপিকে কেউ মাটি শক্ত করে দেয়, তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা ব্যানার্জি। আজকে পশ্চিম বাংলায় এই তৃণমূলকে বড় করবার জন্য, সরকারে থাকবার জন্য সবচাইতে পরিপূরক শক্তি হিসাবে যদি কেউ সাহায্য করে থাকে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপি। যদি তাই না হতো তাহলে আপনারা দেখেছিলেন 2016 সালে 14ই মার্চ যখন নারদে স্টিং অপারেশনে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা হাত পেতে টাকা নিচ্ছে। এই ফিরাদ হাকিম থেকে শুরু করে এই বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে একাধিক নেতারা। তারপরে পার্লামেন্টে একটা কমিটি হয়েছিল, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন এলকে আদবানি। একটা সভা কখনো ডাকেনি, আর সেই কেসে একজনেরও জেলে যেতে হয়নি। তৃণমূল যত বড় দুর্নীতি করুক না কেন, তার প্রশ্রয়দাতা হচ্ছে বিজেপি। গত কিছুদিন আগে বিজেপির নেতা অমিত শাহ মিটিং করতে এসেছিলেন। সেখানে বিজেপির কিছু লোক জিজ্ঞাসা করেছিলেন অমিত শাহকে, যেহেতু উনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, জিজ্ঞাসা করেছিলেন যে তৃণমূলের নেতা অভিষেক কবে জেলে যাবে। অমিত শাহ তাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, বসো, পশ্চিম বাংলায় যেদিন বিজেপির সরকার আসবে সেদিন ওদেরকে জেলে পুরে দেওয়া হবে। আসলে পশ্চিম বাংলার মানুষকে এরা বোকা ভাবে। তৃণমূলের যত কেলেঙ্কারি আছে এই বিগত 15 বছরে, বিশেষ করে বিগত 5 বছরে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রেশন ব্যবস্থা থেকে শুরু করে জমি কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, মাটি কেলেঙ্কারি থেকে শুরু করে তৃণমূল আর দুর্নীতি হচ্ছে সমার্থক শব্দ। দুর্নীতিকে বাদ দিয়ে তৃণমূল ভাবা যায় না, আর তৃণমূল মানে হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতির দায়ে যতগুলো কেস হয়েছে সব কেসের তদন্ত করেছে
কেন্দ্রের সরকারে থাকা বিজেপি দল এবং তাদের অধীনে থাকা সিবিআই এবং ইডি ভালো করে বুঝবেন। ইডি এবং সিবিআই কারা পরিচালনা করে? ইডি সিবিআই পরিচালনা করে দিল্লির সরকার, স্বরাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনরা। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ইডি এবং সিবিআই যত তদন্ত করেছে আজ পর্যন্ত একজনকে সাজা ঘোষণা করতে পারেনি। আপনারা দেখেছেন হাই স্কুলে 26,000 চাকরি বাতিল হয়েছে, পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, শূন্য খাতা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, শূন্য পেয়ে চাকরি পেয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, দুর্নীতি হয়েছে, 26,000 চাকরি বাতিল। কিন্তু ভালো করে বুঝবেন যে 26,000 চাকরি বাতিল হয়েছে দুর্নীতি হয়েছে বলে, কিন্তু যারা দুর্নীতি করেছে তাদের একজনেরও সাজা ঘোষণা করেনি। মমতা ব্যানার্জি এবং তৃণমূল এবং বিজেপির সেটিং আপনারা লক্ষ্য করে থাকবেন। এই কিছুদিন আগে, বেশি দিনের কথা নয়, হঠাৎ করে সকালবেলা ওই যে আইপ্যাকের অফিসে চলে গেল ইডি। মমতা ব্যানার্জি শুনবার পরে সেখানে চলে গেল। সেখানে চলে যাবার পরে যখন ইডি রেড করছে, তখন আইপ্যাকের দপ্তর তার গোটা বাইরে কেন্দ্রীয় বাহিনী দ্বারা পরিবেষ্টিত, কোনো মানুষ সেখানে ঢুকতে পারবে না। কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সর্বোচ্চ পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে সেই আইপ্যাকের অফিসে ঢুকে গেলেন। কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় বাহিনী, তারা কেউ একজনও আটকালেন না। তারপরে যখন অফিসের থেকে বেরিয়ে আসছেন তখন ফাইল নিয়ে বেরিয়ে আসছেন। মনে আছে আপনাদের, পশ্চিম বাংলার মাটিতে আবার নতুন কথা চালু হলো, ফাইল চোর, গরু চোর, মাটি চোর, রেশন চোর, চাল চোর, এসব তো ছিলই, শিক্ষা চোর। আবার নতুন করে ফাইল চোর কথাটা চালু হলো। মমতা ব্যানার্জি সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে ফাইল কেড়ে নিয়ে বেরিয়ে আসছে। কেন্দ্রীয় বাহিনী চুপচাপ আছে। আচ্ছা বলুন তো, কেন্দ্রীয় বাহিনী যখন রেড করতে যাচ্ছে বিরাট ইডি যখন রেড করতে যাচ্ছে বিরাট কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থেকে ঢুকে যখন ফাইল নিয়ে বেরিয়ে আসছে, যদি দিল্লির সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহের সম্মতি না থাকে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর ভিতর থেকে ফাইল নিয়ে বেরিয়ে আসবার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। হ্যাঁ, উনি হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু ওখানে গেছেন উনি দলের নেতা হিসাবে, দলের নেত্রী হিসাবে উনি ওখানে গেছেন। একজন দলের নেত্রী কখনো এই কাজ করতে পারে না যদি নাকি নরেন্দ্র মোদী, অমিত শাহের সাই না থাকে। আমরা তারপরে দেখলাম কি বড় বড় কথা, যেবারে মমতা ব্যানার্জি জেলে যাবে, কেস হবে, ইডি কেস করবে। হ্যাঁ, কেস করেছে, কিন্তু কোনো কাগজ দাখিল করছে না। আর যেদিন ডেট পড়ছে সেদিন ইডি গিয়ে বলছে আজকে হবে না, ডেটটাকে পিছিয়ে দিন। আর মানুষ অনেকে ভুলেও গেছে, এই ফাইল কেলেঙ্কারির কথা অনেকে হয়তো ভুলেও গেছে। সেটিং হচ্ছে এখানে। পশ্চিম বাংলায় আরজি করে যখন অভয়াকাণ্ড ঘটলো, পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষ, ভারতবর্ষ থেকে ভারতবর্ষের বাইরে গোটা পৃথিবীতে যখন আন্দোলনে উদ্বেলিত হলো, পশ্চিম বাংলার মান সম্মান যখন ধুলোয় মিশে গেল, যে একটা সুপার স্পেশাল হসপিটালে যখন একটা ডাক্তার ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হলো, তার অপরাধীদের খুঁজে বার করা যাচ্ছে না। আপনারা দেখেছেন সেই সময়ের আন্দোলনের যে তীব্রতা গোটা পৃথিবী জুড়ে, সেই সময় বিজেপির কোনো ভূমিকা ছিল না, বরং বিজেপির গডফাদার বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মোহন ভাগবত তিনি পরিষ্কার বলে দিলেন যে এই আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূলের সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমরা একমত। কেন্দ্রের সরকার, বিজেপি সরকার তারা চুপ। গোটা যারা বলছেন বিজেপি চলে আসবে, বিজেপির ভয় দেখাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তৃণমূলের বন্ধুরা কান খুলে শুনে রেখে দিন। আরএসএস আরএসএস আরএসএস, যে আরএসএস থেকে তৃণমূলের জন্ম, এই বিজেপির জন্ম, সেই বিজেপির মূল কর্মসূচি হচ্ছে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। যারা স্লোগান দেয় হিন্দি হিন্দু হিন্দুস্তান,
ভারতবর্ষে বাস করতে গেলে ভারতবর্ষের হচ্ছে পরিচয়, তার নাগরিক হবে হচ্ছে তিনি হিন্দুস্তানি, তার ভাষা হবে হিন্দি এবং তার জাতি হবে হিন্দু। হিন্দি হিন্দু হিন্দুস্তান এই স্লোগানকে যারা কার্যকরী করতে চায়, যারা চায় গোটা ভারতবর্ষে মুসলিমদের যে স্থাপত্য ভাস্কর্য আছে তা মুছে ফেলে দেওয়া হবে। বাবরি মসজিদ ভেঙে শুধু রাম মন্দির না, তাজমহল ভেঙে সেখানে শিব মন্দির করা হবে। এরকম আপনারা দেখবেন ফতেপুর সিকরি ভেঙে ওখানে আরেকটা মন্দির করা হবে। একের পর এক কর্মসূচি বিজেপি গ্রহণ করেছে। সেই সময় মুসলিম যারা হচ্ছে মুঘল সাম্রাজ্যের সময়ে ভারতবর্ষের বিভিন্ন পীঠস্থান যে নামে ছিল সেই নামগুলো সব পরিবর্তন করছে বিজেপি। বিজেপির একটাই লক্ষ্য হচ্ছে ভারতবর্ষ হিন্দুদের দেশ হবে, আর কোনো ধর্মের মানুষ ভারতবর্ষে থাকবে না। সেই লক্ষ্যে বিজেপি পরিচালিত হয়। আর সেরকম একটা দলকে তৃণমূল কংগ্রেস যখন হাত ধরে ডেকে নিয়েছে, পশ্চিম বাংলায় মাটি তৈরি করে দিয়েছে। তাই আমরা দেখি আরএসএসের মুখপাত্র সান্ধ্যতে বেরোয়েছে যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে ক্ষমতায় থাকুক, কিন্তু লাল ঝান্ডা যেন না বাড়তে পারে। সেই বাংলায় দাঁড়িয়ে আজকে গোটা ভারতবর্ষকে যারা হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা মন্দির বানাতে চায়, যারা মসজিদ ভাঙতে চায়, এরকম একটা শক্তির সঙ্গে বোঝাপড়া করে দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস পরিচালিত হয়েছে। আচ্ছা বলুন তো, আমরা সব সময় বলি যে তৃণমূল কংগ্রেস যা করছে তা বিজেপির অঙ্গুলি হেলনেই করছে। আপনাদের মনে আছে দীঘায় যেদিন জগন্নাথ মন্দির উদ্বোধন হয় সেদিন হচ্ছে বিজেপির নেতা ওই কি ঘোষ যেন দিলীপ ঘোষ আমন্ত্রিত ছিলেন। দিলীপ ঘোষ সেখানে গেছেন, সাংবাদিকদের মধ্যে কৌতূহল বেড়ে গেছে। মমতা ব্যানার্জি মন্দির উদ্বোধন করছেন, সেখানে দিলীপ ঘোষ এসছেন বিজেপির নেতা। এই বোধহয় দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দেয়, এই বোধহয় দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দেয়। সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন দিলীপ ঘোষকে, আপনি কি তৃণমূলে যোগ দিচ্ছেন? দিলীপ ঘোষ বলছেন না না, কেন তৃণমূলে যোগ দেব? বিজেপি যা করতে চায়, বিজেপি মন্দির করতে চায়, সেই কাজই তো তৃণমূল করছে। তাহলে আমার নতুন করে তো তৃণমূলে যোগ দেবার কোনো দরকার নেই। আপনাদের মনে আছে ওই যে প্রয়াত মুকুল রায় তৃণমূলের তৎকালীন সময়ের সেকেন্ড ইন কমান্ড, তিনি কি বলেছিলেন? যাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। মনে পড়বে আপনাদের, নিশ্চিতভাবেই মনে পড়ার কথা। সেইখানে দাঁড়িয়ে গোটা পশ্চিম বাংলার মাটিতে সরকারি কোষাগারের টাকা ব্যয় করে দীঘাতে জগন্নাথ ধাম করেছে। শুধু না, দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করবার পরে প্রসাদ পাঠিয়েছে রেশনের মাধ্যমে। যে রেশন ব্যবস্থা, গণবন্টন ব্যবস্থা বামফ্রন্ট সরকার চালু করেছিল, শক্তিশালী করেছিল, পিডিএস সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে দিয়ে তারা হচ্ছে চালু করলো হচ্ছে ওই দীঘায় মন্দির উদ্বোধন হচ্ছে, তার প্রসাদ পাঠাতে হবে। আপনারা দেখলেন যেই সময়কালের মধ্যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করলেন বারুইপুরে হচ্ছে বিরাট বড় হচ্ছে হনুমান মন্দির করা হবে। এই সময়কালের মধ্যে আপনারা দেখলেন নজরুলদা বলবার চেষ্টা করছিল আমাদের জেলার রাজারহাট নিউ টাউনে সেখানে মসজিদ আছে, সেই মসজিদের জমিটা দখল করবার চেষ্টা হয়েছিল। যারা একটু খবর রাখেন তারা দেখবেন কিছুদিন 2 মাস আগের কথা আমি বলছি। সেইখানে মমতা ব্যানার্জি দুর্গাঙ্গন করছে কয়েকশো কোটি টাকা ব্যয় করে। আমাদের রাজ্যের শিলিগুড়িতে 750 একর জমি, যে জমিটা হচ্ছে সরকার গ্রহণ করেছিল, বামফ্রন্ট সরকার, জ্যোতিবাবু বুদ্ধবাবুরা অধিগ্রহণ করেছিল হচ্ছে শিল্প করবার জন্যে, সেই জমিটা মাত্র 1 টাকার বিনিময়ে একটা হচ্ছে সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে, সেখানে মহাকাল মন্দির করবার জন্যে। মমতা ব্যানার্জি ঘোষণা করলেন পশ্চিম বাংলার সবচাইতে বড় মন্দির হবে শিলিগুড়িতে, মন্দিরটার নাম মহাকাল মন্দির। আর সেই মন্দির করতে যত টাকা লাগবে সেই টাকা দেবে মমতা ব্যানার্জির সরকার। কোন সরকার চেয়েছিল পশ্চিম বাংলার মানুষ? পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল এরকম একটা সরকার, যে সরকারে আসবার পরে সরকারি কোষাগারের থেকে, যে সরকারের কাজ হচ্ছে গরিব মেহনতি শ্রমজীবী খেটে খাওয়া কৃষকের স্বার্থে কাজ করা, যে সরকারের কাজ হচ্ছে গরিব মানুষকে উন্নয়ন করা, যে সরকারের কাজ হচ্ছে বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করা,
যে সরকারের কাজ হচ্ছে নতুন কলকারখানা তৈরি করা, যে সরকারের কাজ হচ্ছে নতুন স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তা না করে এই সরকার পশ্চিম বাংলায় মন্দির তৈরি করতে ব্যস্ত। কোন সরকার? কারা বিজেপির পক্ষে?